ক্লাস 12 আগের দিন তোমাদের আমি একক কোষের দেহকেন্দ্রিক একক কোষ, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, সরল একক কোষ, এই একক কোষের মোট কণা সংখ্যা কত হবে আগের দিন তোমাদের ক্যালকুলেট করে বলে দেওয়া হয়েছিল। যদিও আজ তোমাদের আমি একটু মডেল দিয়ে বোঝাবো। দেখো, এইটা ধরো একটা কি বলবো কিউব। এই কিউবের সরল একক কোষের ক্ষেত্রে দেখো আমাদের কিনারা কটা কটা আমরা প্রান্তবিন্দু পাচ্ছি। দেখো ওপরের দেখে নাও, ওপরের একটা তল পেয়েছি, দেখো 1 2 3 4। আবার দেখো এখানে আমি কী পাচ্ছি 1 2 3 4। তাহলে টোটাল আমরা কটা কৌণিক বিন্দু পেলাম? 8টা। 8টার বেশি কৌণিক বিন্দু কিন্তু সরল একক কোষের মধ্যে 8টার বেশি কৌণিক বিন্দু আমরা পাচ্ছি না। এবং এই 8টা কৌণিক বিন্দু কণাগুলো একটা কণা কিভাবে অবস্থান করবে তা দেখানোর জন্য আমি যত সম্ভব একটু চেষ্টা করে দেখাচ্ছি তোমাদের যে কণাগুলোর অবস্থান কীরকম হবে। একটা কণার জন্যে সে কত অংশ এই একক এই কণা কিভাবে থাকবে তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো দুটো কিউবিকের মধ্যে দেখো কতটুকু অংশ গেছে, এবং 4টে কিউব যোগ করে আমরা পেয়েছি হাফ এই গোলকের হাফ অংশ ঢুকেছে। তার মানে গোলকটার পুরোপুরি অংশ ফিল আপ করতে গেলে কি হবে, আরও 4টে কিউব আমার লাগছে। তাহলে এরা কি হচ্ছে, এই যে সরল একক কোষের ক্ষেত্রে তাহলে আমাদের কণা সংখ্যা প্রতি কোষের একক বিন্দুতে কণা সংখ্যা আমরা কত পাবো। সরল একক কোষ তোমাদের দেখাই, সরল একক কোষ দেখো প্রতিটা বিন্দু আমরা পেয়ে গেছি 1 2 3 4। আগে মাথার উপর নিয়ে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8। তাহলে কি বলা হলো তোমাদের একটু আগে আমি যে মডেলটা দিয়ে যখন বোঝালাম তখন কি বললাম যে একটা কণা কতটুকু অংশ, এই দেখো তোমাদের দেখাতে গিয়ে আমি কি বলেছি, এই কণার অংশটাকে দেখো 4টে কিউব লাগছে হাফ অংশ অধিকার করার জন্যে। তার মানে আরও 4টে কিউব লাগবে এই পুরো কণাটার অবস্থান নির্ণয় করার জন্যে। তাহলে আমাদের কি হচ্ছে, একক কোষের ক্ষেত্রে এরা 1/8 অংশ অধিকার করছে প্রত্যেকটা কিউব। তাহলে প্রতি একক কোষের প্রান্তবিন্দুতে আমরা কণা সংখ্যা কত পাবো, প্রতি একক কোষের প্রান্তবিন্দুতে কি পেলাম, প্রতি একক কোষের প্রান্তবিন্দুতে কণা সংখ্যা কত পেলাম, 1/8 × 8 = মানে প্রত্যেকটা কণা কি হাফ অংশ করে 1/8 অংশ করে অধিকার করেছে। এবার তাহলে 8টা কণা কত অংশ অধিকার করবে, = 1। তাহলে পৃষ্ঠকে আমরা কোষের প্রান্তবিন্দুতে কণা সংখ্যা কত পেলাম, 1। আর এখানে কেন্দ্রে কিন্তু কোনো কণা নেই, এখানে কেন্দ্রের মধ্যে কিন্তু কোনো কণা থাকছে না। তাহলে কেন্দ্রে কণা সংখ্যা কত হচ্ছে, 0। আবার পৃষ্ঠদেশেও কিন্তু কোনো কণা সংখ্যা নেই। সরল একক কোষের ক্ষেত্রে পৃষ্ঠকেন্দ্রেও কিন্তু কোনো কণা পাচ্ছি না। এটা যদি আমাদের অর্থাৎ আমাদের কি হলো, এবার যাব আমরা এটা তাহলে সরল একক কোষের ক্ষেত্রে। তাহলে সরল একক কোষের ক্ষেত্রে কণা সংখ্যা কত হলো, কণা সংখ্যা হলো 1। এবার দেখো যদি এটাকে আমি দেহকেন্দ্রিক একক কোষ বলি, দেহকেন্দ্রিক একক কোষ হলে কি হচ্ছে, এর প্রতি একক কোষের প্রান্তবিন্দুতে কতটা কণা থাকবে, প্রতি একক কোষের। আবার একটা দেহ কোষের তোমাদের ছবি এঁকে দেখাই, একইভাবে একই ছবি।
এটা আমাদের কি হলো? দেহ কেন্দ্রিক একক কোষ। দেহ কেন্দ্রিক একক কোষ। এটা আগেরটা কি দেখিয়েছিলাম? সরল ঘনকাকার একক কোষ। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি? এর প্রত্যেকটা প্রান্তবিন্দুতে কণা সংখ্যা কত হবে? আগের মতো কটা প্রান্তবিন্দু রয়েছে? 8টা। তাহলে প্রান্তবিন্দুতে কণা সংখ্যা কত হচ্ছে? প্রান্তবিন্দুতে হচ্ছে কণা সংখ্যা 1/8 × 8 = 1। এবার এই একক কোষের কেন্দ্রে আমরা কি বলেছি? দেহ কেন্দ্রিক। তার মানে কেন্দ্র মানে ভিতরের অংশ। এটা তো 3 ডাইমেনশনাল পিকচার। তাহলে এর কেন্দ্র মানে এর ভিতরের দিকে যে অংশটা, এই ভিতরের দিকে অংশ ধরলাম এইটা। তাহলে এখানে কণা সংখ্যা কটা থাকবে? একটা। তাহলে কি হচ্ছে এখানে? একক কোষের কেন্দ্রে কণা সংখ্যা কত হলো? একক কোষের কেন্দ্রে কণা সংখ্যা 1। পৃষ্ঠদেশে কী হবে? পৃষ্ঠদেশে কোনো কণা সংখ্যা নেই, অতএব পৃষ্ঠদেশে কণা সংখ্যার মান হচ্ছে 0। তাহলে টোটাল কণা সংখ্যা কত হলো? দেহকেন্দ্রিক একক কোষের টোটাল কণা সংখ্যা কত পেলাম? 1 + 1 = 2। এবার আমি আসছি আরও একটা ছবি দিয়ে বোঝাবো, যেটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ঘন সংখ্যা, এই প্রতি কণা বিন্দুতে এই কণার সংখ্যা। পৃষ্ঠকেন্দ্রিকের ওই একইভাবে ছবি আঁকলাম। দেখো এটা প্রান্তবিন্দুতে কতগুলো কণা পাচ্ছি? প্রান্তবিন্দুতে কণা সংখ্যা কত হবে? আগের মতো। তাহলে প্রান্তবিন্দুতে কণা সংখ্যা, এটা আমাদের কি হলো? পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। তাহলে এর প্রান্তবিন্দুতে কণা সংখ্যা কত হচ্ছে? প্রান্তবিন্দুতে কণা সংখ্যা ওই আগের মতো 1/8 × 8 = 1। কেন্দ্রে কত হবে? কেন্দ্রে কোনো কণা সংখ্যা নেই। কেন্দ্রে কণা সংখ্যা তাহলে কত হচ্ছে? 0। তাহলে কেন্দ্রে হচ্ছে 0। আর পৃষ্ঠে দেখো কটা পৃষ্ঠ? আমরা যদি এই আবার নিয়ে এলাম সলিড স্ট্রাকচারটা, দেখো পৃষ্ঠ মানে কটা ফিট? 1 2 3 4 5 আর নিচের একটা। দেখো ভালো করে আবার দেখো, 1 2 3 4 5 6, 6টা তল। তাহলে এর প্রত্যেকটা এতে আমরা কি পাবো? একটা করে পাবো, তাই তো? তাহলে দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5, আরও একটা দেবো, 6টা করবো। এখানে আমাদের দুটো পাবো, একটা এদিকে করি, একটা এদিকে করি, 6। তাহলে 1 2 3 4 5 6। তাহলে এই 6টা প্রান্তের 6টা পৃষ্ঠদেশের জন্য তাহলে কত অংশ স্থান দখল করে থাকবে? 1/6 অংশ করে। তাহলে কণা সংখ্যা কত হবে? 6টা পৃষ্ঠ রয়েছে, তাহলে হাফ করে থাকবে। তাহলে পৃষ্ঠদেশে কণা সংখ্যা কত হলো? পৃষ্ঠদেশে কণা সংখ্যা দাঁড়ালো 1/6 × হাফ, কেন হাফ করে স্থানটা দখল করবে। এখানে যদি আমি কণাটা রাখি তাহলে একটা হাফ মানে একটা কণা দিতে আমাদের কটা কিউব লাগছে? দুটো স্ট্রাকচার দুটো কিউবিক স্ট্রাকচার লাগছে এটা ভিতরে ঢোকাতে।
এর তলে ঢোকাতে, এর তলে অবস্থান করানোর জন্যে। তাহলে আমাদের পৃষ্ঠদেশে কণার সংখ্যা কত দাঁড়ালো? 6 ইন্টু হাফ ইজুকাল টু হচ্ছে 3। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কণার সংখ্যা কত এলো? পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কণা সংখ্যা এলো কণা সংখ্যা 1 + 3 ইজুকাল টু হচ্ছে 4। নেক্সট আসছি যে একক কোষের প্যাকিং দক্ষতা বলতে কি বুঝি? একক কোষের প্যাকিং দক্ষতা কি? এখান থেকে ছোট্ট অঙ্ক কোশ্চেন আসে। প্যাকিং দক্ষতা, একক কোষের প্যাকিং দক্ষতা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? যে সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে কণার সংখ্যা হলো 1, দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে কণা সংখ্যা হলো 2 এবং পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কণা সংখ্যা হলো 3। তাহলে কোনো একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ উক্ত একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত থাকে তাকে ওই একক কোষের প্যাকিং দক্ষতা বলা হয়। তাহলে প্যাকিং দক্ষতার ফর্মুলা কি পেলাম? প্যাকিং দক্ষতা ইজুকাল টু একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন, একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন, কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন ডিভাইড বাই একক কোষের মোট আয়তন, একক কোষের মোট আয়তন। এই হচ্ছে প্যাকিং দক্ষতা। এবার আমরা একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করব। সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা ফার্স্ট নির্ণয় করব। তাহলে সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা এটা নির্ণয় করার জন্য তাহলে আমাদের কিভাবে আমরা নির্ণয় করব? আমরা সরল একক কোষের ছবি আবার বারবার তোমাদের এটা নিজেরা বারবার প্র্যাকটিস করবে। আমি কিন্তু প্রত্যেকবারই তোমাদের এটা পড়ানোর সময় প্রত্যেকবারই আঁকছি। কেন? যত তোমরা এগুলো এঁকে প্র্যাকটিস করবে তত তোমাদের পক্ষে অনেক সুবিধাজনক হবে। দেখো, তাহলে এই হচ্ছে একক কোষ, 3 ডাইমেনশনাল পিকচার। এখানে আমরা দেখো 8টা পার্টে 8টা অংশ। অতএব এখানের একটা ভাগ নিয়ে আমি করে দেখাবো, নালে তো করতে অসুবিধা হয়ে যাবে। দেখো, মোটামুটি একটা ছবি আঁকা হলো, বা একটু ভালো করে আঁকলে এরকম মোটামুটি একটা ছবি পেলাম।
এবার কি করব, যে প্রতি একক কোষের দেখো আমাদের যে কত অংশ করে কৌণিক বিন্দুতে স্থান দখল করেছিল, একের একটা অংশ করে। তাহলে আমরা এখন এই প্রত্যেকটা বাহুর অর্থাৎ কিনারার এই যে বাহুগুলোর দৈর্ঘ্য আগে ধরছি এ একক, এবং এই যে এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি, এই অংশের মান হচ্ছে আর ব্যাসার্ধ যেটা। এবার প্রত্যেক ক্ষেত্রে আমরা তাই সমান সমান দুটো ভাগে ভাগ করলাম। এটা কিন্তু সরল একক কোষের বলেই হচ্ছে, নচেত কিন্তু হতো না। এবার দেখো, এবার যোগ করব এই পয়েন্টগুলো। যোগ করলে আমরা কি পাচ্ছি দেখো, দেখো তাহলে আমরা কি পেলাম, এখানে আর একটা কেন্দ্রের ভাগ রয়েছে, সেই কেন্দ্রের ভাগের ছবিটাও এঁকে ফেলি। তাহলে এর দ্বারা অধিকৃত অংশ আমরা কি পাচ্ছি, কৌণিক বিন্দুতে কণার অবদান কত হলো, কৌণিক বিন্দুতে কণার অবদান 1/8 অংশ। এবার তাহলে 1/8 অংশ হলো, আর এর মান কি দাঁড়ালো, এ ইজুকাল টু, এটাকে আমরা কি বলেছি, প্রান্ত বিন্দুতে মানে কিনারার যে দৈর্ঘ্য তাকে আমরা এ দিয়ে সূচিত করেছি। এবার আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এ ইজুকাল টু হচ্ছে 2r, 1 নম্বর ইকুয়েশন। তাহলে ঘনকের আয়তন কত আমরা পাচ্ছি, এখানে আমি বার করে নিই, ঘনকের আয়তন ইজুকাল টু এ কিউ ইজুকাল টু 2r এর হোল কিউ একক। ঠিক আছে, এবার একক কোষের বাহু দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, প্রতিটি কণার আয়তন কত পাবো, যেহেতু গোলক প্রতিটি কণার আয়তন 4/3 পাই আর কিউব। তাহলে আমরা এ কি পেয়ে যাচ্ছি, অতএব সরল ঘনকাকার কোষের কণা সংখ্যা কত, সরল ঘনকাকার কোষের কণা সংখ্যা হচ্ছে, কোষের কণা সংখ্যা 1, অতএব ঘনকাকার একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন কত হবে, অতএব সরল ঘনকাকার একক কোষের কণা দ্বারা অধিকৃত আয়তন, একক কোষের কণা দ্বারা অধিকৃত আয়তন কত পেলাম, 1 ইন্টু কণা সংখ্যা ইন্টু কণার আয়তন সমান কি দাঁড়ালো, 1 ইন্টু 4/3 পাই আর কিউব। অতএব সরলাকার
একক কোষের প্যাকিং দক্ষতা কত হবে? অতএব সরল আকার সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা সমান ইজুকাল টু কণা দ্বারা অধিকৃত আয়তন, কণা দ্বারা অধিকৃত আয়তন ডিভাইড বাই একক কোষের আয়তন। তাহলে কি পেলাম? কণা দ্বারা অধিকৃত আয়তন কত পেয়েছি? 4/3 পাই আর কিউব, আর নিচে আমরা কি পেলাম? 2r কিউব ইজুকাল টু কত হবে? 8r কিউব। 2r কিউব ইজুকাল টু, এখানে 8r কিউবটা করা হয়নি, 8r কিউব লিখে দিলাম। তাহলে 8r কিউব, তাহলে ক্যালকুলেশন করছি আমরা, 4 ইন্টু নিচে 3 হয়ে গেল, পাই আর কিউব ইন্টু 8r কিউব, আর কিউব কাটলো, 4 দুগুণে 8, এখানে আমরা কি পেলাম? পাই বাই 6। পাইয়ের মান তোমরা সবসময় জানো 22/7। অতএব এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.524। কাজেই সরল ঘনকাকার কোষের অধিকৃত আয়তনের পরিমাণ কত দাঁড়ালো? যদি আমরা শতকরা এককে প্রকাশ করি তাহলে কি হবে? শতকরাতে যদি প্রকাশ করা হয় অধিকৃত আয়তন কত হবে? যে শতকরাতে প্রকাশ করলে 0.524 ইন্টু 100 ইজুকাল টু 52.4%। তাহলে সরল ঘনকাকার একক কোষে অধিকৃত আয়তনের পরিমাণ কত হলো? 52.4%। এটা সরল ঘনকাকার একক কোষ দ্বারা অধিকৃত আয়তন পেলাম। তাহলে ফাঁকা স্থানের মান কত হবে? ফাঁকা স্থানের মান কত হচ্ছে? 100 বিয়োগ 52.4%। তাহলে আমরা কত পাবো? এটা 47.6%। 47.6% এইটা পেলাম কণা দ্বারা অধিকৃত স্থান, এই কণা দ্বারা ফাঁকা স্থানের পরিমাণ। এবার ঘনকাকার একক কোষের কণার ব্যাসার্ধ কত পেয়েছি? ঘনকাকার একক কোষের কণার ব্যাসার্ধ আর ইজুকাল টু হাফ ইন্টু কিনারা, একক কোষের কিনারা বা বাহুর দৈর্ঘ্য। একক কোষের আর ইজুকাল টু হাফ ইন্টু একক কোষের কিনারা বা বাহুর দৈর্ঘ্য। আর দুটো নিকটবর্তী কণার মধ্যবর্তী দূরত্ব কত হবে? দুটি নিকটবর্তী কণার মধ্যবর্তী দূরত্ব ইজুকাল টু 2r ইজুকাল টু a। অর্থাৎ একক কোষের বাহুর দৈর্ঘ্য, সরল ঘনকাকার একক কোষের
বাহুর দৈর্ঘ্য। তাহলে কী কী কোশ্চেন পেয়ে গেলাম দেখো, ঘনকাকার একক কোষের ব্যাসার্ধ, মধ্যবর্তী কণার দূরত্ব, ফাঁকা স্থানের পরিমাণ এবং অধিকৃত স্থানের পরিমাণ সরল এককাকার ঘনক কোষের ক্ষেত্রে করানো হলো। এবার দ্বিতীয়টা কি আসবো, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা। দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা। কিভাবে নির্ণয় করব, আমরা দেহকেন্দ্রিক একক কোষ, আবার দেখো সেই একক কোষ আঁকা হচ্ছে। কি বলা হয়েছে, প্রান্তবিন্দু কটা আমরা পেয়েছি, 8টা, আর কেন্দ্রে একটা থাকবে। তাহলে আমাদের এই হচ্ছে দেহকেন্দ্রিক একক কোষ। এবার আমরা দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করব। ঠিক আগে যেরকমভাবে ছবি এঁকেছি সেই ছবি আবার আঁকবো। এখানে কিন্তু বাহুর এই কিনারার যে বাহু, অর্থাৎ আমার এই আঁকাটা একটু গণ্ডগোল হয়েছে, এইটা বাহুটা ছোটো বড় একটু হয়ে গেছে, যদিও ঠিক আছে, তবুও তোমরা যখন বুঝতে পেরেছো আমি আর নতুন করে আর আঁকছি না, এইভাবেই করে দিচ্ছি। এখন কিন্তু এটা আর ওখানে কি ছিল, একক কোষের ক্ষেত্রে এই বাহুর দৈর্ঘ্যটাকে দুটো ভাগে ভাগ ছিল, এখন কিন্তু আর দুভাগে ভাগ নেই, এখন সব অংশটাতে নেই। তাহলে আমরা একটু কেটে কেটে ছবিটা করে ফেলবো। আর কেন্দ্রে যে থাকবে, কেন্দ্রে তো রয়েছে, কেন্দ্রের পরে আঁকছি, আগে এই একক কোষগুলোর করে ফেলি। তাহলে দেখো কিভাবে করা হচ্ছে। তাহলে দেখো এখানে কৌণিক বিন্দুতে কণার অবস্থান কত হবে, 1/8 অংশ। কৌণিক বিন্দুতে কণার অবদান 1/8 অংশ। ঠিক আছে, এবার আমি কি করব, এ আর বি, এখানে বি নাম দিই, এটা নাম দিই এ,
এ আর বি যোগ করলাম, ঠিক আছে। এবার এর নাম দিই সি, দেখো তাহলে কি দাঁড়ালো, দুটো ত্রিভুজ দাঁড়িয়েছে, একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এই কিনারার দৈর্ঘ্য হচ্ছে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক, আর এখানে ব্যাসার্ধ হচ্ছে আর। এবার আগের মতো আবার তোমাদের এগুলো বের করে ফেলতে হবে, অর্থাৎ আমরা ফার্স্ট বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি, কণার ব্যাসার্ধ চিহ্নিত করে দিয়েছি। এবার দুটো মানে এই ঘনকাকার একক কোষের দেহকর্ণের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, অর্থাৎ এই ডি হচ্ছে এবি, এই মানটার কত হবে, ডি ইজুকাল টু এবি ইজুকাল টু 4r, ডি ইজুকাল টু এবি ইজুকাল টু হচ্ছে 4r। একটা ইকুয়েশন পেলাম। এবার আমি ত্রিভুজ নেব বি সি ডি। ত্রিভুজ কোনটা নিচ্ছি, বি সি ডি, বি সি ডি ত্রিভুজ নিচ্ছি। বিসিডি ত্রিভুজের, এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের বিসিডি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের অতিভুজকে পাচ্ছি বিসি, বিসিডি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে বিসি। তাহলে বিসি স্কোয়ার ইজুকাল টু হচ্ছে সিডি স্কোয়ার প্লাস ডিএ বা বিডি, যা ইচ্ছা বলো, বিডি স্কোয়ার। তাহলে এর মান কত ধরা হয়েছে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, और बीसी स्क्वायर इज इक्वल टू 2a स्क्वायर और BC इज इक्वल टू √2a। এবার আমরা কোন ত্রিভুজ নেব, এ সি বি সমকোণী ত্রিভুজ, এ সি বি সমকোণী ত্রিভুজের এসিবি সমকোণী ত্রিভুজের এবি হচ্ছে অতিভুজ, তাহলে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বা সিবি স্কোয়ার। এসি স্কোয়ার মানে কত হবে, এ স্কোয়ার, আর এইটা কত হবে, √2 এর হোল স্কোয়ার, √2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার ইজ ইকুয়াল টু 3a স্কোয়ার, অথবা এবি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি,